স্টুডেন্টস, আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো হেরিডিটি ফান্ডামেন্টালস অফ জেনেটিক্স, জেনেটিক্সের যে হেরিডিটি ফান্ডামেন্টালস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট ডে আমরা আজকে যেটা আলোচনা করব মেইনলি আজকের ভিডিওতে মেইনলি কিছু টার্মিনোলজিস নিয়ে আলোচনা করব, যে টার্মিনোলজিস গুলো ক্লিয়ার না হওয়ার জন্য আমাদের জেনেটিক্স বুঝতে, হ্যাঁ, জেনেটিক্স আন্ডারস্ট্যান্ড করতে একটু প্রবলেম হয়। সেই কিছু টার্মিনোলজিস নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ফার্স্টে আসি আমরা, হোয়াট ইজ ইনহেরিটেন্স অর হেরিডিটি? The process of transmission of characters from one generation to next, either by gametes, sperm, and ova in sexual reproduction or by the asexual reproductive bodies in asexual reproduction, is called inheritance or heredity. Means transmission of characters from the one generation to the next during the reproduction is called as inheritance or heredity. Heredity is the cause of similarities between individuals. This is the reason that brother with the same parents resemble each other and with their parents. So heredity is the main cause between two generation, main cause of similarities between two generation. Okay, and the main reason the brother and sister both are looking like similar. ঠিক আছে, এবার the characteristics that pass from the parents to the offspring are called hereditary characters. The characters which are passed from one generation to the next, it is called as hereditary characters. মানে আমি আমার বাবার কাছ থেকে কিছু একটা ক্যারেক্টার পেয়েছি, আমি লম্বা বা আমি বেটে, আমার গায়ের রং কিছু একটা হবে। তো এই যে ক্যারেক্টার গুলো আমরা পাচ্ছি একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনহেরিটেন্স অর হেরিডিটি। এবার আমরা নেক্সট যাব ভেরিয়েশন। In biology, any difference between cells, individual organisms, or groups of organisms of any species caused by either genetic differences or by effect of environmental factors on the expression of the genetic potentials. So ভেরিয়েশন মানেটা কি? ভেরিয়েশন মানে হচ্ছে যে দুটো স্পিসিসের মধ্যে বা দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে বা দুটো সেলের মধ্যে যে ডিফারেন্স বিটুইন সেল, অর্গানিজমস অর এনি স্পিসিস, যেটা ডিফারেন্স হচ্ছে, তার রিজন কি? তার রিজন হলো জেনেটিক ডিফারেন্স, তাদের মধ্যে জিন ভ্যারিয়েশন কেমন আছে, জিনোটাইপিক ভ্যারিয়েশন তাকে বলে। এন্ড দ্য ফিনোটাইপিক ভ্যারিয়েশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিনোটাইপিক ভ্যারিয়েশনস? এই জিনোটাইপ গুলো যখন নিজেদেরকে এক্সপ্রেস করছে, দে আর এক্সপ্রেস ইনটু দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যাদের তাদের এনভায়রনমেন্ট, চারদিকে কেমন এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট অনুযায়ী যে এক্সপ্রেশন দিচ্ছে, সেই এক্সপ্রেশনটাকে বলছে জিনোটাইপ, ফিনোটাইপিক ভেরিয়েশন। এই দুটো ভেরিয়েশনের জন্য, এই মানে ফিনোটাইপিক ভেরিয়েশন এন্ড জিনোটাইপিক ভেরিয়েশন, এই দুটো ভেরিয়েশনের জন্য আমরা যে ভেরিয়েশন গুলো আমাদের বডিতে বা সেলে বা অর্গানিজমে একটা স্পিসিস থেকে স্পিসিসে দেখতে পাই, এই দুটো ভেরিয়েশনের জন্য, জেনেটিক ভেরিয়েশন, জিনোটাইপিক ভেরিয়েশন এন্ড ফিনোটাইপিক ভেরিয়েশন। ভেরিয়েশন ইজ দ্য কজ অফ ডিফারেন্সেস বিটুইন ইন্ডিভিজুয়ালস। এইটাই হচ্ছে কজ যে দুটো দুটো মানুষ বা দুটো সেল সব সম্পূর্ণ আলাদা। দিস ইজ দ্য রিজন দ্যাট ব্রাদার্স এন্ড সিস্টার্স হু ডু রিজেম্বল ইচ আদার, তারা কিন্তু রিজেম্বল করে কিন্তু আবার পুরোপুরি রিজেম্বল করে না। একটা ব্রাদার আর সিস্টার, তাদের মধ্যে কিছু ভেরিয়েশন আছে, কিছু কিছু ইউনিক ক্যারেক্টার আছে। এভরি চাইল্ড ইজ স্পেশাল, ঠিক আছে, প্রত্যেকটা চাইল্ড আমাদের জন্য স্পেশাল এবং ইউনিক। Thus, we have no trouble in recognizing the difference between sisters and brothers, for example, and even identical twins are recognized as distinctive individual by their parents and close friends. এই ভেরিয়েশনটাও কিন্তু একটা আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যেও আছে। শুধু যে ব্রাদার আর সিস্টারের মধ্যে নরমালি যারা হচ্ছে, যারা টুইনস নয়, তাছাড়া যারা আইডেন্টিক্যাল টুইনস, একেবারে যারা মোনোজাইগোটিক টুইনস বলা হয় যাদেরকে, সেই মোনোজাইগোটিক টুইনস এর মধ্যে আমরা দেখতে পাবো কিছু কিছু ভেরিয়েশন আমরা পেয়ে যাবো। তার কিছু ডিস্টিংটিভ ক্যারেক্টার আছে, কেউ শান্ত, কেউ দুষ্টু, কারোর একটুখানি লম্বা বা কারোর বডি শেপ একটু অন্যরকম। তো আইডেন্টিক্যাল টুইনস হলেও তার মধ্যেও আমরা ভেরিয়েশন পাবো ডিউ টু দিস জিনোটাইপিক ভেরিয়েশন এন্ড ফিনোটাইপিক ভেরিয়েশন। নেক্সট আমরা যাব জেনেটিক্স। হোয়াট ইজ জেনেটিক্স? আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এটা। হ্যাঁ, so genetic is the study of the way in which inheritable factors are coded in the cells of an organism and how this coding maintained during reproduction and how it is passed from one generation to the next, and lastly it is expressed physical features. Genetics means it is a study of inheritable factors which are coded into the cells. ঠিক আছে, আমাদের একটা বডিতে, আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে কিছু জেনেটিক ফ্যাক্টরস বা ইনহেরিটেবল ফ্যাক্টরস কোডেড হচ্ছে।
কে কোড করছে? আমাদের ডিএনএ কোড করছে। সেই ডিএনএ যে কোডিং গুলো করছে সেই কোডিং গুলো আমাদের বডিতে থেকে যাচ্ছে, এন্ড দিস কোডিংস মানে এই কোডিং গুলো কিন্তু মেনটেন হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন বাই দ্য রিপ্রোডাকশন যখন হচ্ছে এই কোডিং গুলোই আমার জেনারেশনের নিচের দিকে যারা আছে, যারা আমার নেক্সট জেনারেশন, তারা পাচ্ছে ডিউ টু দ্য রিপ্রোডাকশন। এন্ড লাস্টলি ইট ইজ এক্সপ্রেস ফিজিক্যাল ফিচার্স। লাস্টলি যখন যে বাচ্চাটা আমার মানে আমার যে নেক্সট জেনারেশন আমার যে জিনটা পেলো, সেই জেনেটিক যে কোডিং গুলো পেলো, সেই কোডিং গুলো যখন ফিজিক্যালি ফিচার্স দিয়ে তারা এক্সপ্রেস করছে, তখন এই টোটাল স্টাডিটাকে বলা হচ্ছে জেনেটিক্স। ঠিক আছে, কিভাবে এই ফ্যাক্টরস গুলো কোডেড হচ্ছে, কিভাবে এই ফ্যাক্টরস গুলো রিপ্রোডাকশনের থ্রু দিয়ে আসছে, এন্ড কিভাবে এই ফ্যাক্টরস গুলো ফিজিক্যাল ফিচার দিয়ে তারা এক্সপ্রেস করছে, সেই টোটাল স্টাডিটাকে বলা হচ্ছে জেনেটিক্স। আচ্ছা, the word genetics was derived from Greek root gen, which means to become or to grow into, and was coined by Bateson বা ব্যাটসন যাই বলা হয় না কেন, 1906 এ প্রথম স্টাডি করলো ফিজিওলজি অফ দ্য হেরিডিটি এন্ড ভেরিয়েশন। এর উপর ভেরিয়েশন মানে স্টাডি করে বুঝলো যে এই মানে বুঝলো এবং এই নামটা দিল। এই নামটা এসেছে গ্রিক একটা ওয়ার্ড থেকে, জেন। ঠিক আছে, the science of genetics is very young science in comparison to other biological sciences. অন্যান্য সায়েন্সের থেকে জেনেটিক্স খুব ইয়াং সায়েন্স। এমনকি জেনেটিক্স এর এই যে পুরো যে জিনিসটা স্টাডি ফাডি, এগুলো কিন্তু এভলিউশনেরও পরে, মানে চার্লস ডারউইনেরও পরে এসেছে। কারণ চার্লস ডারউইনের সঙ্গে গ্রেগর মেন্ডেল কাজ করা সত্ত্বেও সেই সময় এই কাজগুলো সামনে আসেনি, অনেক পরে এই কাজগুলো আসে, এবং ইভলিউশন তার আগে অনেক আগে চলে আসে। সেজন্য এটা অনেক কম্পারেটিভ ওয়েতে এটা খুব ইয়াং একটা সায়েন্স। Though heredity had been observed for millennia, Gregor Mendel, an Austrian monk, and Augustine Friar working in the 19th century, এই দুজন ছিল মেইনলি গ্রেগর মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স, যে ফার্স্ট জেনেটিকটাকে সায়েন্টিফিক্যালি কিছু একটা স্টাডি করেছিল। সবাই স্টাডি করতো, বাট এই যে জেনেটিকটাকে সায়েন্টিফিক্যালি একটা ছকের মধ্যে ফেলে স্টাডি করা, এটা কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল মানে মেন্ডেল প্রথম স্টাডি করতে লাগলো। এরপরে আমরা কিছু জেনেটিক্স এর কিছু ওভারল্যাপিং ফিল্ডস, এগুলো জাস্ট মানে জানার জন্য আমি দিয়েছি এখানে স্লাইডে। ট্রান্সমিশন জেনেটিক্স, ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশনে যে ট্রান্সমিশন হচ্ছে সেটাকে স্টাডি করার জন্য ট্রান্সমিশন জেনেটিক্স। ক্লিনিক্যাল জেনেটিক্স, কিছু কোনো জেনেটিক ডিজিজ হলে তার প্রগনোসিস, ডায়াগনোসিস মানে কি হয় রোগটা হচ্ছে, তার ধরা যে মানে সিমটম কি করে ধরে এগিয়ে যাওয়া, রোগের সিমটম ধরে সেটাকে বলা হয় ডায়াগনোসিস। তার জেনেটিক কাউন্সিলিং মিন্স কিছু ক্ষেত্রে মানে ইন্টারপার্সোনাল কিছু রিস্ক হয় জেনেটিক, ডিউ টু দ্য জেনেটিক কাউন্সিলিং বলা হয়, সেটা ক্লিনিক্যাল জেনেটিক্স এর মধ্যে এটা পড়ে, সেইটাকে বলা হয় জেনেটিক কাউন্সিলিং। ক্যান্সার জেনেটিক্স নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে, হিউজ কাজ হচ্ছে, কারণ আমরা এখন অলরেডি জেনে গেছি ক্যান্সারের একটা মেইন রিজন হচ্ছে জেনেটিক্স এর, মানে জিনের মধ্যে কিছু জিন মিউটেশনস এন্ড হেরিডিটারি একটা মানে স্পোরাডিক একটা ক্যান্সারের একটা পার্সেন্টেজ আছে, সেটা আমরা জেনে গেছি, সেটা স্টাডি করা হচ্ছে ক্যান্সার জেনেটিক্স। সাইটোজেনেটিক্স একটা খুব বড় একটা এখন একটা ডিপেন্ডেন্ট একটা ওয়ে, যেটার মধ্যে ক্রোমোজোম আর হেলথ এন্ড ডিজিজ নিয়ে আলোচনা করা হচ্ছে। বায়োকেমিক্যাল জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, যে নিউক্লিক অ্যাসিড মানে একটা ডিএনএ যে বায়োকেমিক রিজিয়নে যে স্টাডি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল জেনেটিক্স। ফার্মাকোজেনেটিক্স, ওষুধ দেওয়ার পরে কিভাবে আমাদের জিন অ্যাবজর্ব করছে, কিভাবে মেটাবলাইজড হচ্ছে, কিভাবে ডিসপোজাল হচ্ছে ড্রাগস এর থ্রু দিয়ে, সেটাকে বলেছে ফার্মাকোজেনেটিক্স। Molecular genetics হচ্ছে the molecular study of genetics including particularly DNA, RNA, এটাকে বলা হচ্ছে molecular genetics। নেক্সট আমরা যাব ইমিউনোজেনেটিক্স। ইমিউন সিস্টেমের মধ্যে কিভাবে যে ইমিউন সিস্টেমের জন্য কিভাবে আমাদের জিন দায়ী, কিভাবে ব্লাড গ্রুপ মানে হচ্ছে, ব্লাড গ্রুপ একজনের বডিতে হচ্ছে ইমিউন, তারপরে ব্লাড গ্রুপ কিভাবে ডেভেলপ হচ্ছে, তারপরে কিছু ইমিউনোগ্লোবিউলিনস আছে, সেগুলো আমরা হায়ার ক্লাসে পড়বো, সেগুলো কিভাবে ডেভেলপ করছে। বিহেভিয়ারাল জেনেটিক্স মানে কিছু জেনেটিক ফ্যাক্টরের জন্য মেন্টাল রিটার্ডেশন হতে পারে, সেই সব নিয়ে হেলথ এন্ড স্টাডি নিয়ে যে পড়াশোনার যে স্টাডি করা, সেটাকে বলে বিহেভিয়ারাল জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স, পপুলেশনের মধ্যে কিভাবে জিন ফ্রিকোয়েন্সি কাজ করছে, জিন পুল কাজ করছে, ইভলিউশন কাজ করছে, এই ওয়ার্ড গুলো আমাদের পরে আরো হায়ার জায়গায় গিয়ে পড়বো। জিন পুল, জিন ফ্রিকোয়েন্সি। রিপ্রোডাক্টিভ জেনেটিক্স, রিপ্রোডাকশনের মধ্যে কিভাবে জেনেটিক্স একটা ইনক্লুডেড একটা পার্ট, সেইটা হচ্ছে রিপ্রোডাক্টিভ জেনেটিক্স। ডেভেলপমেন্টাল জেনেটিক্স, ডেভেলপমেন্টে আমাদের যে জেনেটিক্স, যে নর্মাল অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের সময় যে কিছু কনজেনিটাল ম্যান ফাংশনিং হয় ডিউ টু দ্য জিনস, সেই জেনেটিক্স নিয়ে পড়াশোনা করা হচ্ছে ডেভেলপমেন্টাল জেনেটিক্স।
ইকোজেনেটিক্স, এনভায়রনমেন্টের সঙ্গে যে জেনেটিক্স এর ইন্টারঅ্যাকশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইকোজেনেটিক্স। ফরেনসিক জেনেটিক্স, এটা এখন খুব ইম্পর্টেন্ট কাজ। ডিফারেন্ট টাইপস অফ মার্ডার কেসে, ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম সিনে যে ডিএনএ আর অন্যান্য অনেক জেনেটিক ইনফরমেশন যে কাজে লাগে সেটাকে বলে ফরেনসিক জেনেটিক্স। অ্যান্ড লাস্টলি ভাইরাল জেনেটিক্স, যেটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে সারা দুনিয়া এখন, করোনা ভাইরাস। সেই জেনেটিক্স অফ ভাইরাস নিয়ে এখনো কাজ চলছে, ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন ডেভেলপ করা হচ্ছে, এগুলো হচ্ছে ভাইরাল জেনেটিক্স এর একটা পার্ট। তো আমরা নেক্সট যেটা যাবো, কিছু টার্মিনোলজিস, এইগুলো তোমাদের সিলেবাসে আছে স্টুডেন্ট। সেটা হলো ফার্স্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকুয়েড ক্যারেক্টার্স। What are acquired character? What is the meaning of acquired character? The alteration in the morphology or physiology of an organism in response to its ecological factors or environment is known as acquired character. মানে হচ্ছে যখন একটা বেবি জন্মালো, ঠিক আছে, তারপর আস্তে 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 বড় হচ্ছে, সেই যে এনভায়রনমেন্টটা আছে, সেই এনভায়রনমেন্টটা কিছুটা হলেও তার জন্য দায়ী। সেই বেবিটা কেমন হবে বা সেই বাচ্চাটা কেমন বড় হয়ে উঠবে, সেই যে ডিফারেন্ট টাইপস অফ ইকোলজিক্যাল ফ্যাক্টরস এর জন্য তার যে ডেভেলপমেন্ট, তার যে মরফোলজি কিভাবে অল্টারেশন হবে, সেইটাকে বলেছে কিছু ক্যারেক্টার সে অ্যাকোয়ার করবে, সেই ক্যারেক্টারটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। যে ক্যারেক্টার গুলো সে তার আগের জেনারেশন থেকে ইনহেরিট করে না, সো ইট ইজ নট অ্যান ইনহেরিটেবল ক্যারেক্টার্স। নেক্সট পয়েন্ট হচ্ছে হেরিডিটারি ক্যারেক্টার্স, যেটা আমরা একটু আগেই পড়েছি, যে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে ক্যারেক্টার গুলো পাস করে প্যারেন্ট টু দ্য অফস্প্রিং, দ্যাট ইজ কল্ড অ্যাজ হেরিডিটারি ক্যারেক্টার্স। নেক্সট হচ্ছে আমাদের আরো কিছু ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো আমরা অলরেডি সেলে পড়ে এসেছি, সেল ডিভিশনে, সেলে সব জায়গায় পড়ে এসেছি। ক্রোমাটিন, a DNA, RNA, histone and non-histone protein containing thread-like coiled structure or of interface nucleus is called chromatin. যখন আমরা একটা স্টেবল একটা নিউক্লিয়াস দেখি, একটা স্টেবল সেল দেখি, তার মধ্যে একটা ডিএনএ, আরএনএ, হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন দিয়ে একটা নিউক্লিওজোম, এরকম একটা কিছু হচ্ছে। এই যে ডিএনএ, আমাদের এখানে ছবি আছে, এখানে দেখিয়ে দিচ্ছি ডিএনএ। এই ডিএনএ গুলো একটা হিস্টোন প্রোটিনের এরকম চারিদিকে বাইন্ড করছে। এই যে হিস্টোন প্রোটিন, এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের চারিদিকে এরকম করে কয়েলড স্ট্রাকচার করছে, তার সঙ্গে কিছু আরএনএও আছে এন্ড কিছু নন হিস্টোন প্রোটিনসও আছে, দিয়ে একটা কি করছে, একটা থ্রেড লাইক স্ট্রাকচার করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্রোমাটিনস, ক্রোমাটিন ফাইবার। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। থ্রেড করে করে একটা মালার মতো দেখতে কিছু মালা, যেরকম আমরা ফুল গেঁথে গেঁথে মালা বানাই, বিডিং, একটা বিড কিছু বানাই, সেটাকে বলা হচ্ছে আমাদের ক্রোমাটিন। এরপর আসছে ক্রোমোজোম। হোয়াট ইজ ক্রোমোজোম? ক্রোমাটিন এন্ড ক্রোমোজোমের মধ্যে কিছুই ডিফারেন্স নেই, যা ডিফারেন্সটা যেটা হলো the nucleoprotein structure which are generally more or less rod-like during nuclear division. Due to the nucleus division, the chromatin fibers are condensed into the chromosome. It is rod-like structure, okay, and it is a condensed structure and darkly stained করা যায় একে, and easily আমরা stain করতে পারি। The genes are arranged on the chromosomes in a linear fashion. এই ক্রোমোসোমের মধ্যে জিনগুলো লিনিয়ার ফ্যাশনে, মানে একের পর এক পরপর বসে থাকে, ঠিক আছে। তার মানে জিন কোথায় থাকে? আমাদের ক্রোমোসোমের মধ্যে। ইচ স্পিসিস হ্যাজ আ ক্যারেক্টারিস্টিক নাম্বার অফ ক্রোমোসোম। প্রত্যেকটা স্পিসিসের একটা এক্সাক্ট নাম্বার অফ ক্রোমোসোম আছে, তার বাইরে কিন্তু থাকে না। ক্রোমোসোমস প্লে মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন ইনহেরিটেন্স। তাহলে ক্রোমোসোম গুলোই আমাদের ইনহেরিটেন্সের মেন রোল প্লে করে। এরপর আমরা চলে আসবো ডিএনএ or deoxyribonucleic acid. It is a genetic material of many viruses, bacteria, plant and animals. It is found to be most stable biological molecule which contains encoded genetic information. তাহলে এটা এমন একটা জেনেটিক মেটেরিয়াল যারা ভাইরাসের মধ্যেও আছে, ব্যাকটেরিয়ার মধ্যেও আছে, প্ল্যান্টের মধ্যেও আছে, অ্যানিমালের মধ্যেও আছে, and it is the most stable. এটাই একমাত্র স্টেবল একটা বায়োলজিক্যাল মলিকিউল যার মধ্যে জেনেটিক ইনফরমেশন পুট করে দেওয়া থাকে, ঠিক আছে। এরাই কিন্তু এনকোড করে জেনেটিক ইনফরমেশন গুলো, যে এই আমার এই জিনের জন্য এই ইনফরমেশন যাবে। আচ্ছা, রাইবোনিউক্লিক অ্যাসিড, এরপর আসছি আমরা ডিঅক্সি পরে রাইবোনিউক্লিক অ্যাসিড। ইট ইজ আ পলিমারিক মলিকিউল এসেনশিয়াল ইন ভেরিয়াস বায়োলজিক্যাল রোলস লাইক কোডিং। যে কোডিং, যে এনকোড করছে ডিএনএ, সেই কোডিংটাকে কে নিয়ে আসবে? আরএনএ। ডিকোডিং, সেই কোডটাকে ডিকোড করে কিছু একটা সিগন্যাল দেবে, দ্যাট ইজ ডিকোডিং। রেগুলেশন, কিছু রেগুলেট করবে। কি রেগুলেট করবে? সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস রেগুলেশন করবে।
এই প্রোটিনগুলো এক্সপ্রেস হবে যখন, তখন এক্সপ্রেস হলেই তখন জিনের একটা ক্যারেক্টার আমরা দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট চলে যাব জিন, দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটারি which carries information from one generation to the next, a segment of DNA, একটা DNA এর একটা সেগমেন্ট, সেইটাকে বলা হচ্ছে আমার জিন। একটা DNA এর একটা জাস্ট সেগমেন্ট, সেটাকে বলা জিন, যেটা ইট ইজ আ ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটারি। তাহলে হেরিডিটারি ফিজিক্যাল মানে দেখতেও পাচ্ছি, ছুতেও পাচ্ছি, তাকে আবার ফাংশনও করে, সেরকম একটা কিছু জিনিস, সেইটা যে জিনিস যেটা ইনফরমেশন ক্যারি করে ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট, সেইটাকে বলা হচ্ছে জিন, composed of a transcribed region and regulatory sequence that makes possible transcription. Transcription মানে হচ্ছে এই ট্রান্সক্রিপশন করেই ও কোড এনকোড করে, ঠিক আছে, ও এনকোড করবে, এনকোড করার ফলেই মানে এনকোড করার ফলেই একটা এক্সপ্রেস, একটা মানে জিন এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, আচ্ছা, লোকাস, the position or place on the chromosome occupied by a particular gene or one of its alleles is called locus. যে পজিশনে ক্রোমোজোমের একটা পার্টিকুলার জিন টুক করে গিয়ে বসে থাকে, ঠিক আছে, চুপচাপ গিয়ে বসে থাকলো, সেই জায়গাটা হয়ে গেল আমার লোকাস। এইবার হচ্ছে অ্যালিল। হোয়াট ইজ অ্যালিল? এইটা নিয়ে অনেকের অনেক ঝামেলা আছে। অ্যালিলটা একটু কি বলি। ওয়ান অফ টু অর মোর ফর্মস দ্যাট ক্যান এক্সিস্ট ইন আ সিঙ্গেল জিন লোকাস, ডিস্টিংগুইশড বাই দেয়ার ডিফারেন্ট এফেক্টস অন দেয়ার ফেনোটাইপ। ঠিক আছে, অ্যালিলস আর জিন কন্ট্রোলিং দ্য সেম ক্যারেক্টারিস্টিক, হেয়ার কালার। আচ্ছা, আমি এটা জিনিসটা বুঝাই। আমাদের তো মানে বডিতে 2n নাম্বারস অফ মানে কি বলবো ক্রোমোজোম থাকে। এইবার ক্রোমোজোমের যে জিন, সেই জিন, একটা ক্রোমোজোমের একটা জিন ধরলাম, সেই জিনটা আমার হেয়ার কালার ডিফাইন করে। ঠিক আছে, এইবার আমার মধ্যে সেই হেয়ার কালার ডিফাইন করার জন্য ওই জিনটা আছে। এইবার ওই একটা ক্রোমোজোমের মধ্যে ঠিক ওই জিনটারই আরেকজন মানে এক্সাক্ট তার থেকে আরেকটা কন্ট্রাস্টিং কিছু, যে সেম জিন সেম লোকাসেই বসে আছে, মানে জিনটা একই লোকাসে বসে আছে, তার কিন্তু তার ক্যারেক্টার বা তার যে এফেক্ট, তার কন্ট্রাস্টিং একটা ফর্ম, সেই জিনটা একটা কন্ট্রাস্টিং ফর্ম সে অন্য একটা ক্যারেক্টার ডিফাইন করছে। মানে বলতে চাইছি আমার এই বডিতে মানে মায়ের থেকে যে জিনটা আছে, মায়ের কাছে যে জিনটা আছে, ওই সেম জায়গায় বসে আছে, তার জন্য কি হচ্ছে, এ জিনটার জন্য আমার কালারটা, হেয়ার কালারটা ব্রাউন হচ্ছে মায়ের জন্য, আর ড্যাডের জন্য কি হচ্ছে, ব্ল্যাক হচ্ছে। এই জিনটা সেম জিন, কিন্তু দুজনের কন্ট্রাস্টিং দুটো ক্যারেক্টার ডিফাইন করছে। এবার যখন মা আর বাবার কাছ থেকে আমি দুটো জিন পাবো, এই দুটো জিন পাওয়ার পরে আমাদের এই বডিতে দুটো জিনই কিন্তু এক্সিস্ট করছে, বাট যে জিনটা এক্সপ্রেস হবে সেই জিনটাকেই আমরা ফেনোটাইপ হিসেবে ধরে নেব, মানে ওইটাই আমাদের মধ্যে এক্সপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার অ্যালিল, যে একটা জিনের দুটো কন্ট্রাস্টিং ফর্ম হতে পারে বা তার থেকেও বেশি কন্ট্রাস্টিং ফর্ম হতে পারে, সেম জিনের সেম লোকাসের ডিফারেন্ট কন্ট্রাস্টিং ক্যারেক্টারস আর কল্ড অ্যাজ অ্যালিলস। ঠিক আছে, ডিফারেন্ট কন্ট্রাস্টিং এগুলো বলা হচ্ছে অ্যালিলস। আর হোয়াট ইজ ট্রেট? দ্য ডিটেক্টেবল ভ্যারিয়েন্ট অফ অল্টারনেটিভ ফর্মস অফ ক্যারেক্টার। এই যে অ্যালিলের যে ডিটেক্টেবল, এবার যদি কোনো অ্যালিলকে আমরা যদি ডিটেক্টই না করতে পারি, তাকে ট্রেট বলা যাবে না। ডিটেক্ট যদি করতে পারি, ডিটেক্টেবল ভ্যারিয়েন্ট, যে ওই জিনটা যে ডিটেক্টেবল যে ভ্যারিয়েন্ট গুলো পেলাম, সেই ডিটেক্টেবল ভ্যারিয়েন্ট গুলোকে বলা হচ্ছে ট্রেট। হ্যাঁ, অল্টারনেটিভ ফর্মস গুলো যে ডিটেক্ট করা যাচ্ছে সেটাকে বলছে ট্রেট। এইবার আসছি আমরা মিউটেশন, a spontaneous permanent change in a gene or chromosome which usually produces a detectable effect in a organism concerned and is transmitted to the offspring. নেক্সট জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাওয়ার সময় যদি কোনো কারণে জিনের যে কিছু পার্মানেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, বা একজনের বডিতে পার্মানেন্ট চেঞ্জ হলো জিনের, সেটা নেক্সট জেনারেশনেও ট্রান্সফার হয়ে গেল, এন্ড সেই নেক্সট জেনারেশনে সেই ডিটেক্টেবল কিছু এফেক্ট ফেললো, তাহলে সেই জিনটাকে বলা হচ্ছে মিউটেশন হয়ে গেল। ঠিক আছে, অর্গানিজমস এর মধ্যে। এরপরে আসছি আমি জিনোম, a complete set of chromosomes of chromosomal genes. জিনোম জিনিসটা কি? আমার একটা হিউম্যান বডিতে কমপ্লিট সেট অফ আমাদের 44 যে 23 পেয়ার্স অফ যে ক্রোমোজোমস আছে, যেটা সেট অফ ক্রোমোজোমস, এই ক্রোমোজোমাল
তার মধ্যে কমপ্লিট মানে তার মধ্যে ক্রোমোজোমাল যে জিন গুলো আছে সেই ক্রোমোজোমাল টোটাল জিন গুলোকে বলা হচ্ছে, যেগুলো একটা প্যারেন্ট থেকে নেক্সট জেনারেশনে যে ইনহেরিট করছে, টোটাল এটাকে বলা হচ্ছে জিনোম। ঠিক আছে, এবার হোয়াট ইজ জিনোটাইপ? The genetic makeup or constitution of an individual with reference to the traits under consideration, usually expressed by symbols. আমরা আগের স্লাইডে যাব, এখানে দেখছি দুটো অ্যালিল ছিল, বা মায়ের থেকে এ অ্যালিল, বাবার থেকে ক্যাপিটাল এ অ্যালিল। ঠিক আছে, এই দুটো অ্যালিল আমার নেক্সট জেনারেশনে এলো বা আমি পেলাম। এইবার এই যে যখন লিখবো তখন কি লিখবো, মানে যখন এক্সপ্রেস করছে ফিনোটাইপ হিসাবে, তখন এক্সপ্রেস অ্যাজ সামথিং, ধরলাম ব্ল্যাক হেয়ার কালার, যেটা ডমিনেন্ট হবে সেটা হেয়ার কালার। মায়েরটা ব্রাউন ছিল, বাবারটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক হেয়ার কালারের আমি ডমিনেন্ট, মানে ওটা কি বলতে যাচ্ছে, ফেনোটাইপটা মানে এক্সপ্রেস করছে হচ্ছে ব্ল্যাকটা। ঠিক আছে, ওটা নর্মালি বলে দিলাম। বাট হোয়াট অ্যাবাউট দ্য জিনোটাইপ? তার জিন কনস্টিটিউশন কেমন আছে, তাকে যদি তার একটা জিন বের করে নিয়ে আসা হয়, সেই জিনটা কেমন দেখতে হবে, সেই জিনটাকে লেখার জন্য আমি তখন লিখবো ক্যাপিটাল এ স্মল এ। মায়ের থেকে স্মল এ পেয়েছি, বাবার থেকে ক্যাপিটাল পেয়েছি, দ্যাট ইজ জিনোটাইপ। তার জিনটা কি আছে সেই জিনটাকে জানার জন্য আমার জিনোটাইপ। এন্ড ফিনোটাইপটা হচ্ছে ঠিক যেটা বললাম একটু আগে, বাবার থেকে বড় হাতের এ পেয়েছি, মায়ের থেকে ছোট হাতের এ পেয়েছি, এন্ড এক্সপ্রেসড লাইক ব্ল্যাক হেয়ার কালার, দ্যাট ইজ কল্ড অ্যাজ ফিনোটাইপ। কোনটা এক্সপ্রেস করছে, হোয়াট ইজ দ্য অ্যাপিয়ারেন্স ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পাশাপাশি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর জন্য যে জিনটা আমার এক্সপ্রেস করে বেরিয়ে আসে ওই জেনেটিক মেকআপ থেকে, ওই অ্যালিল দুটোর থেকে, সেই জিনটাকে বলা, মানে সেই একটা অ্যাপিয়ারেন্সটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। এবার একটা প্রশ্ন চলে আসে প্রায় স্টুডেন্টদের মাথায়, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেট এন্ড ফিনোটাইপ? কিছুই না, an individual can have a collection of trait and you could say that all is their phenotype, means phenotype is the collection of trait। তাহলে ট্রেটটা এক্স্যাক্টলি এক একটা অ্যালিল যে ডিটেক্টেড হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রেট, এন্ড যখন সেই কালেকশন অফ ট্রেট হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, এইবার আমরা আসছি ওয়াইল্ড টাইপ। ওয়াইল্ড টাইপ বা জিনোটাইপ আর ফিনোটাইপ দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য নেচার ইন দ্য স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি স্টক অর আ গিভেন অর্গানিজম অফ আ গিভেন অর্গানিজম। বলছে এটা গিভেন অর্গানিজমস এর নেচার, মানে ন্যাচারাল যে পজিশনে যেরকম আমরা পাই মিউটেশন না হওয়ার পরে, একদম প্রথম যে জিনোটাইপ বা ফিনোটাইপটা এসছে, বলছে যেটা ন্যাচারালি পাচ্ছি আমরা, তার কোনো মিউটেশন না হয়ে, সেটাকে বলছে ওয়াইল্ড টাইপ। ডমিনেন্ট অ্যালিল, এবার যে দুটো অ্যালিল বলার কথা বললাম, ওই যে ক্যাপিটাল এ স্মল এ, ধরলাম যে ক্যাপিটাল এটা আমার, ক্যাপিটাল এ স্মল এ আমার মধ্যে এসছে, তার মধ্যে ক্যাপিটাল এটা সব চেষ্টা করবে আমি সবসময় ডমিনেন্ট হবো, বা ডমিনেন্ট হওয়ার মানে আমি সবসময় এক্সপ্রেস করবো নিজেকে, দ্যাট দ্যাট মানে কি বলবো, সেই যে একটা মানে চেষ্টা, সেই যে এক্সপ্রেস হওয়ার একটা ব্যাপার, সেই এক্সপ্রেশনের জন্য ওই অ্যালিলটাকে বলা হয় ডমিনেন্ট। ঠিক আছে, মানে ওই অ্যালিলটাকে। আর যখন সেই ডমিনেন্ট অ্যালিলটা নিজেদেরকে এক্সপ্রেস করে ফেলে জেনারেশনের মধ্যে কন্ট্রাস্টিং ক্যারেক্টার হিসেবে, তখন তাকে বলা হয় ট্রেট, ডমিনেন্ট ট্রেট। আর ডমিনেন্ট ফিনোটাইপ কখন বলা হচ্ছে, অনেকগুলো ডমিনেন্ট ট্রেট মিলে যে একটা ফিনোটাইপ তৈরি করছে, টোটাল বা মানে টোটাল একটা ইয়ের মধ্যে, একটা অর্গানিজমের মধ্যে, তাকে বলা হচ্ছে ডমিনেন্ট ফিনোটাইপ। আচ্ছা, ক্যারিয়ার হেটেরোজাইগোট। আচ্ছা, এই ক্যারিয়ারটা আমি আর তোমাদেরকে বলছি না, এটা দরকার নেই। হ্যাঁ, এখানে দরকার আছে একটা জিনিস বলে দিই, ক্যারিয়ার জিনিসটা কি। ক্যারিয়ার হচ্ছে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল। হোয়াট ইজ হেটেরোজাইগাস? আচ্ছা, হেটেরোজাইগাস আর হোমোজাইগাসের ব্যাপারটাও বলে দিই একটুখানি। হেটেরোজাইগাস হলো সেই জিনিস, এই যে ক্যাপিটাল এ স্মল এ, এরা কি হলো, দুটো আলাদা আলাদা অ্যালিল এলো, সেই জন্য একটা হেটেরো বলা হচ্ছে, হেটেরোজাইগাস। ঠিক আছে, দুটো আলাদা আলাদা অ্যালিল এলো বলে এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। যদি দুটো একই ধরনের অ্যালিল আসতো, লাইক স্মল এ ক্যাপিটাল এ, দেন কল্ড অ্যাজ হোমোজাইগাস। এই হেটেরোজাইগাস যে অ্যালিল মানে যে ফরমেশনটা হলো, এইবার ডমিনেন্ট হিসাবে আমার কোনটা, এজ আ ডমিনেন্ট অ্যালিল আমার কোনটা এক্সপ্রেস করলো, ক্যাপিটাল এটা এক্সপ্রেস করলো, বাট কে লুকিয়ে থাকলো, স্মল এ লুকিয়ে থাকলো। এবার এই তো আবার লুকিয়ে আছে, বলছে না আমি বেরোবো না। নেক্সট জেনারেশনে যদি কোনো কারণে আবার, মানে তারপরের জেনারেশনে কোনো কারণে সে আরেকটা যদি এরকমই স্মল এ পেয়ে যায়, টুক করে নিজেকে বের করে ফেলে। ঠিক আছে, ও নিজেকে বের করার চেষ্টা করে, সেই জন্য এটাকে বলা হয় ক্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা, রিসেসিভ অ্যালিল।
রিসেসিভ অ্যালিল তার ডমিনেন্ট অ্যালিলের সঙ্গে যে আরেকজন বসে থাকে যিনি নিজেকে এক্সপ্রেস করতে পারে না, ক্লাসের যে সব থেকে একদম ইন্ট্রোভার্ট গাই, দ্যাট ইজ কল্ড অ্যাজ রিসেসিভ অ্যালিল। রিসেসিভ অ্যালিল সেই রিসেসিভ অ্যালিল যেটা নিজেকে একদমই এক্সপ্রেস করতে পারছে না হেটারোজাইগোটের মতো, তাকে রিসেসিভ অ্যালিল। রিসেসিভ ফেনোটাইপ কি? The phenotype of homozygote for the recessive alleles, the parental phenotype that is not experienced in a heterozygote. তার মানে যে ফেনোটাইপটা টোটাল ফেনোটাইপের মধ্যে মানে যে ফেনোটাইপ গুলো মানে যে ট্রেট গুলো নিজেদের টোটাল অর্গানিজমস এর মধ্যে এক্সপ্রেস হতে পারছে না সেটাকে বলছে রিসেসিভ ফেনোটাইপ। এরপরে আমরা আসছি ক্লোন, a group of genetically identical cells or individual derived by asexual division from a common ancestor. ক্লোন বলছে একদম জেনেটিক্যালি আইডেন্টিক্যাল সেলস, দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্লোনস। ন্যাচারালি অ্যাসেক্সুয়াল ডিভিশনে এইরকম ক্লোনের তৈরি হয়, বাট সেক্সুয়াল ডিভিশনে ক্লোন হওয়া কোনোদিন পসিবল নয়, ঠিক আছে? একদম জেনেটিক্যাল আইডেন্টিক্যাল, এমনকি একটা মানে একটা আইডেন্টিক্যাল টুইনের মধ্যেও কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে। কোডমিনেন্স, এবার আমরা আসছি কোডমিনেন্স আর ইনকমপ্লিট ডমিনেন্স, এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন দু ধরনের অ্যালিল থাকে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, একটা হাইব্রিড তৈরি করে, এন্ড এই দুটো ইন্ডিভিজুয়ালের যে দুটো অ্যালিল তারা একসাথে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করে, ঠিক আছে? both the alleles are equally expressed, নিজেকে একসাথে এক্সপ্রেস করছে, মানে দুজনের মধ্যে কেউই মানে রিসেসিভ নয়, দুজনেই ডমিনেন্ট, তাকেই বলা হচ্ছে কোডমিনেন্স। ঠিক আছে? এক্সাম্পল, কিছু রেড অ্যান্ড হোয়াইট ক্যাটেলস আর ক্রসড, দে প্রডিউস রুয়ান অফস্প্রিং, এক ধরনের অন্য একটা কালারের অফস্প্রিং হয়। দে পজেস বোথ রেড অ্যান্ড হোয়াইট হেয়ারস অন দ্য স্কিন অ্যান্ড অলসো এবিও ইনহেরিটেন্স, মিনস তাদের বডির মধ্যে একটা কালার আসে হোয়াইট আর রেড এর মাঝামাঝি, দুটোই থাকে, একসাথে থাকে। অ্যান্ড এবিও ইনহেরিটেন্স, তাদের যে রক্তের যে গ্রুপটা, ব্লাডের গ্রুপের মধ্যে একটা মাঝামাঝি কিছু আসে, দুজনেই মানে চেষ্টা করে, এবিও ইনহেরিটেন্স মানে দুজনেই দুটোই চেষ্টা করে একসাথে মানে এক্সপ্রেস হওয়ার, এরকম ব্যাপার আছে। আচ্ছা, ইনকমপ্লিট ডমিনেন্সটা কি? কন্ডিশন ইন হেটারোজাইগাস ওয়্যার দ্য ফিনোটাইপ ইজ ইন্টারমিডিয়েট বিটুইন টু হোমোজাইগোটস, ওখানে দুজন একসাথে ইকুয়ালি এক্সপ্রেস করেছিল, এইখানে বাবা জীবন সেটা নয়, এইখানে আবার দুজনের অ্যালিলের মাঝামাঝি কিছু একটা এক্সপ্রেস করে, না রিসেসিভ না ডমিনেন্ট, মাঝামাঝি এসে আটকে গেল, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনকমপ্লিট ডমিনেন্স। মানে ডমিনেন্ট যে ক্যারেক্টারটা সেটা নিজেকে ডমিনেন্ট তার এক্সপ্রেশনই দিতে পারলো না। লাইক সাম প্ল্যান্টস অফ কিছু প্ল্যান্টের রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ারের, মানে রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ারের প্ল্যান্টের মধ্যে যদি ক্রস করানো হয়, দ্যাট প্রডিউসেস পিঙ্ক ফ্লাওয়ার প্রোজেনি, এটা আমরা এক্সপেরিমেন্টও আছে। ক্রিস ক্রস ইনহেরিটেন্সটা কি? যে এমন একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা জিনটা মেল প্যারেন্টের থেকে ফিমেল চাইল্ডে যাচ্ছে, তারপরে মেল গ্র্যান্ড চাইল্ডে যাচ্ছে, মানে ক্রিস ক্রস, মেল টু ফিমেল, ফিমেল টু মেল, দিস ইজ আ ক্রিস ক্রস, এক্স লিঙ্ক ইনহেরিটেন্স, এটার ব্যাপারে আমরা পড়বো। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আমরা আগে বলেছিলাম ইয়েতে, সেলের মধ্যে, যে মাইটোকন্ড্রিয়া আমরা কোত্থেকে পাই? মায়ের কাছ থেকে পাই। তো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এটা, কারণ সাইটোপ্লাজমের মধ্যে মায়ের সাইটোপ্লাজম থেকেই আমরা মাইটোকন্ড্রিয়াটা পাই। প্লাস্টিডের ক্ষেত্রেও সেম, প্লাস্টিড গুলো কিন্তু প্ল্যান্টে মাদার মানে একটা ফিমেল প্ল্যান্ট থেকেই পাচ্ছে। ক্রসিং ওভার কি জিনিস? ডিউরিং দ্য ক্রোমোজোমাল সেগমেন্ট অর ডিউরিং দ্য সেল ডিভিশন in the sexual reproduction change, মানে একটা exchange of chromosomal segment of or genetic material occurs between two non-sister chromatids are called as crossing over, ঠিক আছে? মানে মানে যখন আমাদের বডিতে একটা, মানে ধরলাম এইখানে আমার মানে এ একটা জিন আছে, বি একটা জিন আছে, তারা নিজেদের মধ্যে ক্রসিং ওভার করে কিছুটা ভ্যারিয়েন্ট জিন বানালো। যখন মানে আমাদের সেল ডিভিশন হচ্ছে, যখন আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, মানে আমাদের যখন স্পার্ম প্রোডাকশন হচ্ছে অর ওভাম প্রোডাকশন হচ্ছে, সেইখানে হয় এই ভ্যারিয়েশনটা ডিউ টু দ্য ক্রসিং ওভার, দ্য হিউজ, মানে ক্রসিং ওভারের জন্যই হিউজ অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। নেক্সট আসবো আমরা কালচার। টিস্যুস আর সেলস মাল্টিপ্লাইং বাই অ্যাসেক্সুয়াল ডিভিশন গ্রোন অন এক্সপেরিমেন্টেশনের সময় একটা পেট্রি ডিশের মধ্যে যদি সেলগুলোকে আমরা বড় করতে থাকি, দ্যাট ইজ কল্ড অ্যাজ কালচার। ক্রস, ডেলিবারেটলি ইচ্ছে করে মেটিং করানো দুটো প্যারেন্টাল টাইপস এর মধ্যে জেনেটিক অ্যানালাইসিস এর জন্য, তাকে বলা হচ্ছে ক্রস। ইনব্রিডিং, মেটিং বিটুইন টু রিলেটিভস, মেটিং বিটুইন রিলেটিভস আর কি, রিলেটিভদের মধ্যে কাছাকাছি কোনো মানে একটা ফ্যামিলির মধ্যে যদি আমরা মিটিং করানো হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনব্রিডিং। ব্রিডিং হচ্ছে ইনার রিজিয়ন। হাইব্রিড হচ্ছে ওই যে একটা স্মল এ একটা ক্যাপিটাল এ পেলাম,
সো আই এম আ হাইব্রিড, আই হ্যাভ আ হেটারোজাইগোট, বলতে পারি হেটারোজাইগোট, আমাদের হেটারোজাইগোট জিন আছে, ঠিক আছে, কারণ আমাদের জেনোটাইপ মানে জেনোটাইপটা হচ্ছে হেটারোজাইগোট। তো আমরা হচ্ছে হাইব্রিড, এই ওয়ার্ডগুলো আমরা ওই বাজারে গেলে পাই, হাইব্রিড বেগুন, হাইব্রিড হে, যাই হোক। তারপরে মোনোহাইব্রিড, মোনোহাইব্রিড কি, ধরলাম আমাদের বডিতে দু ধরনের মানে সিঙ্গেল পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার আছে, মানে শুধু অনলি বাবা মায়ের কাছ থেকে চুলের কালার মানে হেয়ার কালার সেটা এলো, সেটা সিঙ্গেল পেয়ার অফ কালার। আর যদি বাবা মায়ের কাছ থেকে দু ধরনের কন্ট্রাস্টিং মানে টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার আছে, সেটাকে বলছে ডাই হাইব্রিড। লাইক হেয়ার কালারের একটা ওরকম ফরমেশন এলো স্মল এ ক্যাপিটাল এ, আর তার সঙ্গে আর কি এলো, এ বিও ব্লাড গ্রুপ এলো, মায়ের থেকে এ এলো বাবার থেকে বি এলো, এই যে ব্যাপারটাই হাইব্রিড হলো, এইটাকে বলা হচ্ছে ডাই হাইব্রিড। মানে দু ধরনের এরকম ডাই হাইব্রিড হয়, টাই হাইব্রিড হয়, টেট্রা হাইব্রিড হয়, কোনো ইয়ে নেই। তারপর ট্রাই হাইব্রিডও সেম, থ্রি পেয়ার্স অফ অ্যালিলস যখন আমাদের ইন্ডিভিজুয়ালের মধ্যে ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ট্রাই হাইব্রিড। এবার আমরা আসবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে ইন্ডিভিজুয়াল অর সেল কন্টেনিং আ সিঙ্গেল কমপ্লিট সেট অফ ক্রোমোসোম ইজ নোন অ্যাজ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড তাকে বলা হচ্ছে যাদের মধ্যে অনলি সিঙ্গেল কমপ্লিট সেট অফ ক্রোমোসোমস থাকছে। ডিপ্লয়েড কারা, যারা আমাদের কি বলে সেক্স সেলের মধ্যে স্পার্মের মধ্যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম পাবো। ডিপ্লয়েড সেট যখন জাইগোট হয়ে যাবে দুটো মিলে, তখন হয়ে যাবে টু কমপ্লিট হ্যাপ্লয়েড সেটস অফ ক্রোমোসোমস কল্ড অ্যাজ ডিপ্লয়েড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোনো জিনের মধ্যে যদি কোনো টেকনিক ফলো করে ম্যানিপুলেট করে দেওয়া হয়, কিছু ডিএনএ কিছু চেঞ্জেস করা হয় ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল এন্ড রিসার্চ পারপাসের জন্য, এই যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভেরি মাচ ইম্পর্টেন্ট ভ্যাকসিন জন্য। হোমোজাইগাস অফ অ্যান অর্গানিজম in which both copies of a given have a same allele. হোমোজাইগাস একটু আগে বলেছি যে দুটো সেম অ্যালিল থাকবে অর্গানিজমস এর মধ্যে, জিনের মধ্যে। আর হেটারোজাইগোট মানে হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা অ্যালিল, বোথ কপিস অফ মানে ডিফারেন্ট অ্যালিল থাকবে, ঠিক আছে। হোল্যান্ড্রিক জিন কোনটা, হোল্যান্ড্রিক জিন আর জিন which occurs only in Y chromosome, যে জিনটা অনলি Y ক্রোমোসোমের মধ্যেই পাওয়া যায় বাবা, সেটাকে বলা হচ্ছে হোল্যান্ড্রিক জিন, মানে মেলের মধ্যে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে আমাদের হেটেরোগ্যামেটিক সেক্স, a sex containing either only one or two different sex chromosomes such as XO, XY or ZW. এই XO, XY টা আমরা হিউম্যানদের মধ্যে পাই। হেটেরোগ্যামেটিক মানে হচ্ছে দু ধরনের গ্যামেট আছে আমাদের মধ্যে, মানে মেলদের মধ্যে এটা পাবো, এই দু ধরনের সেক্স গ্যামেট আছে, যেমন এক্স আর ওয়াই। তো এই দু ধরনের মানে ক্রোমোসোম আসার জন্য আমরা মেল হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে হেটেরোগ্যামেটিক। আচ্ছা, ZW কার জন্য, ZW টা হচ্ছে আমাদের পাখিদের জন্য, পাখিদের সেক্স ডিটারমিনেশন করার জন্য। আর আমরা যদি আসি হোমোগ্যামেটিক, এটা ফিমেলদের মধ্যে থাকে, দুটো যে সেম আইডেন্টিক্যাল সেক্স ক্রোমোসোম আসে, ফিমেল হবে এক্স এক্স, সেটাকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক। ম্যাটারনাল ইনহেরিটেন্স একটু আগেই বলেছি, মায়ের থ্রু দিয়ে যেটা বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আর ম্যাটারনাল ইনহেরিটেন্স বলা যায়, সেমই জিনিস। মায়ের থ্রু দিয়ে যে আমাদের কিছু ফেনোটাইপিক প্রোজেনিতে ফেনোটাইপিক কিছু জিনিসপত্র ফিনোটাইপস আসছে, সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া ট্রান্সমিটেড বাই দ্য ফিমেল গ্যামেটস, একটু আগেই বলেছি। পেডিগ্রি মানে হচ্ছে ফ্যামিলি ট্রি বানালো, জেনেটিক সিম্বলস দিয়ে দিয়ে কিছুটা ফ্যামিলি ট্রিকে বলা হয় পেডিগ্রি। লাস্টলি অ্যালবিনিজম, অ্যাবসেন্স অফ কালার ইন স্কিন কে বলা হচ্ছে অ্যালবিনিজম। অ্যাবসেন্স অফ ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট অলসো কল্ড অ্যাজ অ্যালবিনিজম, এটা একটা ইনহেরিটেড ট্রেট, এটা এক ধরনের ট্রেট, এটা কিন্তু কোনো ডিজিজ নয়। অ্যাবসেন্স অফ কালার ইন স্কিন, ঠিক আছে। আর অ্যালবিনো, দ্য অ্যানিমাল উইদাউট পিগমেন্টেশন ইজ কল্ড অ্যাজ অ্যালবিনো, এমনকি এদের হেয়ার আর আইজেও কালার নাও থাকতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু। তো আমি নেক্সট ভিডিওটা আনার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। আর আমি আজ বা কাল দেখি, মানে কালকের মধ্যে আমাদের অলরেডি এনএসও মানে ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের এন্ড আইএমও মানে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড দুটোই অলরেডি রিলিজ করে দিয়েছে, সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন, ওরা ফর্ম রিলিজ করে দিয়েছে। তাছাড়া অন্যান্য অনেকগুলো ফর্ম ওরা রিলিজ, অন্যান্য অনেক অলিম্পিয়াডের ফর্ম বেরিয়েছে, ইউনিফাইড কাউন্সিলের বেরিয়েছে, স্টেম অলিম্পিয়াড বেরিয়ে গেছে। তো আমি চেষ্টা করব একটা যে কোনো ভিডিও এনে তোমাদের সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের কিভাবে ফর্ম ফিল আপ চলছে। এবছর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা নিজেরা বসে দিতে পারবে, মানে বাড়ি থেকে বসে এক্সাম দিতে পারবে। সো কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে হচ্ছে, কত টাকা কি ফিজ নিচ্ছে, সবই আমি ডিটেলসে বলার চেষ্টা করব একটা ভিডিও এনে। তো আজকের মতো টাটা।